প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জৈন খন্দকার সরকারি অধ্যাপক, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি দর্শন অনার্স দ্বিতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতি কোর্স নিচ্ছি। এর আগে আমি 5টি লেকচার আলোচনা করেছি। আজকে আমরা 6 নম্বর লেকচার আলোচনা করব। আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সে অধ্যায়ের নাম বেকারত্ব সামগ্রিক যোগানের ভিত্তি। শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা আজকে পাঠে চলে যাই। আজকে আমাদের অধ্যায় বেকারত্ব সামগ্রিক যোগানের। তো শিক্ষার্থীবৃন্দ, যে আমরা প্রথমে জানার চেষ্টা করব বেকারত্ব কাকে বলে। বেকারত্ব কাকে বলে? যে অবস্থায় শ্রমিক নিয়োগ লাভে বঞ্চিত হয় তাকে বেকারত্ব বলে। অর্থাৎ চলতি মজুরিতে কাজ করতে ইচ্ছুক এবং কাজের জন্য শারীরিক ও মানসিক যোগ্যতা যাচাই সত্ত্বেও যদি কেউ কাজ না পায় তখন সেই অবস্থাকে বেকারত্ব বলে। তো শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো যে শ্রমিক নিয়োগ লাভে বঞ্চিত হচ্ছে যে অবস্থা তাকে বলছে বেকারত্ব। আর একটা বিষয় যে চলতি যে মজুরিটা আছে সে মজুরিতে কাজ করতে ইচ্ছুক, তার শারীরিক সামর্থ্য আছে, মানসিকভাবে সুস্থ, তারপর যদি সে কাজ না পায় সেই অবস্থাকে বলা হচ্ছিল বেকারত্ব। সেটা কিন্তু বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কাজ করতে ইচ্ছুক, তুমি কাজ পাচ্ছে না, তাকে হচ্ছে বেকারত্ব। একটা বিষয় যে যে বাজার যে মজুরি আছে, মজুরি চলতি মজুরি, সেই মজুরিতে মানে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ যদি কেউ কাজ না পায় সে অবস্থা তোমার হচ্ছে বেকারত্ব। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এরপরে পয়েন্ট আলোচনা করি বেকারত্বের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। বেকারত্বের ধরন, আমরা অনেক ধরনের বেকারত্ব দেখি, তো সেই বেকারত্বগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। তো শিক্ষার্থী প্রথমে যেটা দেখছি সেটাকে বলছি আমরা ছদ্মবেশী বেকারত্ব। শিক্ষার্থী মতো যে আমরা যখন দেখবো যে ছদ্মবেশী মানে কি, ছদ্ম দেখা যায় মানে দেখা যাচ্ছে না কিন্তু বেকার, বিষয়টা আমাদের দেখি বাংলাদেশ, এটা যদি বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, কৃষিক্ষেত্রে বিষয়টা বেশি লক্ষ্য করা যায়। এই কৃষিকাজের জন্য মনে করো দরকার হলো আমার 10 জন লোক, সেখানে 30 জন লোক কাজ করছে। তাহলে কি হচ্ছে, ওই আসলে 30 জন লোকের ওখানে শ্রমদার কোনো অবস্থান নেই বা কাজ নেই, 30 জনের কোনো কাজ নেই। তাহলে কি হচ্ছে, এখানে শুধুই কাজ করছে, নিজেকে মনে করছে যে আমি সে কর্মসংস্থানের মধ্যে আছে, কিন্তু আসলে সে আমাদেরকে বলি ছদ্মবেশী বেকারত্ব। মানে দরকার 10 জন, সেখানে 30 জন, এই যে বিষয়টা, অথচ এদেরকে কিন্তু অন্য কোনো জায়গায় কোনো উৎপাদনশীল কাজে নিয়োজিত করা যেত। এই ধরনের বেকারত্ব গুলো ছিল ছদ্মবেশী বেকারত্ব। বেকার মনে হচ্ছে না কিন্তু আসলে বেকার। বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। বাণিজ্য চক্র আমরা কৃষিকে কিন্তু বুঝি যে কখনো কি হচ্ছে, ব্যবসার সুসময় আসছে, আমাদের রপ্তানি বাড়ছে, আমাদের আয় বাড়ছে, বিনিয়োগ বাড়ছে, ব্যবসার সুযোগ সৃষ্টি হচ্ছে। আর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে কোনো কারণে আন্তর্জাতিক হতে পারে অথবা অভ্যন্তরীণ কোনো কারণ হতে পারে দেশের, দেখা যাচ্ছে যে কোনো কারণে আমাদের এক্সপোর্টটা কমে গেছে, আমাদের আয়টা কমে গেছে, বিনিয়োগটা কমে গেছে। তখন কি হচ্ছে, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হবে। এই কারণে কিন্তু বেকারত্ব আমরা দেখতে পাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের পরের পয়েন্টটা দেখি, মৌসুমী বেকারত্ব। দেখা যাচ্ছে যে কৃষিকাজে এটা আমাদের সে খুবই লক্ষ্য করা যায়। আমরা দেখি যে বিশেষ করে একটা মৌসুমে মানুষ কাজ পাচ্ছে, ওই মৌসুমে শেষ হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে অবশ্য বেকার হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখি যে চলনবিল এলাকায়, দেখি যে এই বিস্তীর্ণ এলাকায় দেখি যে আশেপাশে জেলেরা আছে, বর্ষা মৌসুমে মাছ ধরছে, তাদের আয়ের পথ হচ্ছে, আয় করছে, তারা ভালোই আছে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন পানি শুকিয়ে যাচ্ছে তখন তারা মাছ ধরতে পারছে না, তারা বেকার হয়ে পড়ছে। এই যে একটা মৌসুমী বেকার। আবার দেখা যাচ্ছে আমরা সারা দেশে দেখি যে আমাদের দেশের যে এলাকাগুলো নিচু, দক্ষিণাঞ্চল বা মধ্যাঞ্চলে যে দেখি যে এলাকায় দেখি যে কৃষকরা কি করে, যে বর্ষার আসলেই আর প্রথম দিকে ধান পাট এরা সবাই কৃষি কাজ করে
যাদের ঘরগুলো নিচ্ছে, কিন্তু ওই যে বিশেষ করে আশ্বিন, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই ৩টা মাস বিশেষ করে দেখা যাচ্ছে যখন তাদের কোনো কাজ নেই, ঘরে বসে আছে, তখন এরা মৌসুমী বেকারত্বের মধ্যে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আবার এরকম দেখি যে আমরা যে যারা কি অনেক আছে যে শীতের পোশাক তৈরি করে, শীতের সময় তো চাইতে তারা কাজ করে, কিন্তু শীত চলে গেছে তাদের অনেক পোশাক দরকার হয় না, তারা বেকারত্বের মধ্যে পড়ে যাচ্ছে। সংখ্যাজনিত বেকারত্ব, সংখ্যাজনিত বেকারত্ব যদি জনসংখ্যা বা যে পরিমাণ লোক বলের দরকার তার চেয়ে বেশি হলেও কিন্তু বেকারত্ব আহ, দেখা যায়। মানে যে পরিমাণ আমার কর্মসূচির সৃষ্টি করা সম্ভব আর কর্মসংস্থানের সুযোগ আছে তার চেয়ে বেশি হলেও কিন্তু বেকারত্ব সৃষ্টি হয়। আকস্মিক বেকারত্ব, আকস্মিক বেকারত্ব হলো যে যে হঠাৎ করে যদি কোনো কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেমন যে আমাদের দেশে এক্সপোর্ট বা ইম্পোর্ট বন্ধ হয়ে গেল কোনো কারণ, তাহলে যারা নাকি বন্দরের কাজ করতে তারা বেকার হয়ে যাবে, আকস্মিক বেকারত্ব। হঠাৎ করে যদি কোনো ইন্ডাস্ট্রি অর্থনীতির কারণে বন্ধ হয়ে যায় তখন কি হয়ে যাচ্ছে, হঠাৎ করে তারা কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এই যে বিষয়টা হচ্ছিল আকস্মিক বেকারত্ব। কাঠামোগত বেকারত্ব, যে শিক্ষার্থীবৃন্দ যদি কোনো কারণে সরকার কোনো পলিসি নেয়, সেই পলিসির আওতায় যদি কোনো শিল্প বন্ধ হয়ে যায় তাহলে সেখানে বেকারত্বের সৃষ্টি হয়। যদি সেখানে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠান কি হয়ে যাবে, বন্ধ বেকারত্ব সংশ্লিষ্ট যারা তারা বেকার হয়ে যাবে। সরি, প্রযুক্তিগত বেকারত্ব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি দেখি যে প্রযুক্তি ডেভেলপ হচ্ছে, প্রযুক্তি ডেভেলপ 10 জনের কাছে একজন কাজ করতে পারছে। এতে কি হচ্ছে, দেখা যাচ্ছে কিছু মানুষের তার কর্মসংস্থান হারাচ্ছে। যদি এটা যদি এরকম করা যেত যে তারা যদি নতুন নতুন কোনো পথ খুঁজে বের করতো বা প্রযুক্তির সাথে যদি নতুন প্রযুক্তির সাথে যদি খাপ খেয়ে নিত, তাহলে হয়তো তারা সহজে অন্য কোথাও তাদের কর্মসূচি করতে পারতো। কিন্তু আমার সাধারণত যেটা দেখি যে যদি কোনো প্রতিষ্ঠানে যদি অটোনোমাস হয়ে যায় বা প্রযুক্তিগত সবকিছু ডিজিটালাইজেশন করা হয়, দেখা যাচ্ছে যে অনেকের কাজ একাই করতে পারছে, ঘরে বসে করতে পারছে, অনেক বড় কিছু জায়গায় ছোট কিছু করতে পারছে। এটা কি হচ্ছে, বেকারত্ব দেখা দিচ্ছে। এটা একটা কারণ শিক্ষার্থীবৃন্দ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। উন্নয়নশীল দেশের বেকার সমস্যার প্রকৃতি, শিক্ষার্থীবৃন্দ আমরা যদি সেটা চিন্তা করি যে উন্নয়নশীল দেশের বেকার সমস্যাটা কি অবস্থায় আছে, তাহলে আমরা কিন্তু আমরা আমাদের দেশ যেমন উন্নয়নশীল দেশ, আমাদের পাশের দেশ ইন্ডিয়া উন্নয়নশীল দেশ, পাকিস্তান উন্নয়নশীল দেশ, শ্রীলঙ্কা উন্নয়নশীল দেশ, এসব দেশ যদি চিন্তা করি তাহলে এই দেশের বিকাশ সমস্যার প্রকৃতিটা কিরকম এটা মানে আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু উন্নয়নশীল দেশের বিকাশ সমস্যার প্রকৃতিটা কি আমরা সেটা বুঝতে পারবো। আমরা দেখি যে উন্নয়নশীল দেশের কতগুলো বিষয় আমরা লক্ষ্য করি। এক হলো যে এসব দেশে কি হয়, জনসংখ্যা তুলনামূলক বেশি, মাথাপিছু আয় তুলনামূলক কম, মূলধনটা কি এখানে তুলনামূলক কম, এখানে বেকার সমস্যাটা মূলধন কম কি হচ্ছে, বিনিয়োগটা কম, উৎপাদন কম, ভোগ কম, সঞ্চয় তুলনামূলক কম। এই যে সঞ্চয় কম হওয়ার কারণে মূলধন অবশিষ্ট কম হচ্ছে, মানে কি হচ্ছে টোটাল অর্থনৈতিক একটা মানে ওই দারিদ্র দুশ্চক্র যেটা আছে ওটার মধ্যে অনেকটা পড়ে গেছে। কিন্তু এই দেশগুলো আস্তে আস্তে এগোচ্ছে, এটা ভালো একটা দিক। কিন্তু বিশেষ করে যে উন্নয়নশীল দেশে আমরা প্রথম যেটা দেখেছি অধিক জনসংখ্যা, আমাদের ইন্ডিয়ার দিকে তাকাই 100 কোটি করে জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, পাকিস্তানের 20 কোটির মতো। এই যে জনসংখ্যা, এই যে যে মাথাপিছু আয়, কিন্তু আয় কিন্তু কম, আয় কম হওয়ার কারণে এরা কিন্তু বেশি ভোগের দিকে যেতে পারছে না। কিন্তু সঞ্চয়টা তুলনামূলক কম, সঞ্চয় না হওয়ার কারণে মূলধন সংগ্রহ হচ্ছে না, মূলধন সংগ্রহ না হওয়ার কারণে মূলধন গঠন হচ্ছে, মূলধন গঠন না হচ্ছে বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগ না হলে কিভাবে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, তখন কি হচ্ছে এখানে এই কারণে কিন্তু উন্নয়নশীল দেশের এই সমস্যাটা আমরা লক্ষ্য করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের তাহলে কি এই বাংলাদেশ, ভারত এবং যদি পাকিস্তানের কথা চিন্তা করি তাহলে কিন্তু উন্নয়নশীলের যে বেকার সমস্যার যে বিষয়টা সেটা আমরা লক্ষ্য করছি। আরেকটা বিষয় লক্ষ্য করছি যে এসব দেশে মানে এরা প্রযুক্তিগত জ্ঞান একটু দুর্বল, বিশেষ করে বাংলাদেশটা আছে, পাকিস্তান আছে,
সেটা আধুনিকের হিসেবে ভাবতে নিতে পারে না। একটা বিষয় হলো যে আধুনিক শিক্ষায় এরা অতটা বেশি শিক্ষিত হতে পারেনি, কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। এই কারণে বিশেষ করে উন্নয়নশীল দেশে সমস্যা দেখা দিচ্ছে। তার মানে আমরা কি পুরো বৈশিষ্ট্য পেলাম যে জনসংখ্যা বেশি, মাথাপিছু আয় কম, সঞ্চয় কম, মূলধন বিনিয়োগ কম, উৎপাদন কম, ভোগ কম, আধুনিক শিক্ষায় শিক্ষিত কম, প্রযুক্তিগত জ্ঞান কম। এই কারণেই কিন্তু উন্নয়নশীল দেশে বেকার সমস্যাটা একটু বেশি, এবং কি এই সমস্যাটা তারা বেশি ফেস করছে এবং জীবন তারটা বেশি উন্নত হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। বেকারত্বের স্বাভাবিক হার বলতে কি বুঝো? আমি যদি সেটা একটু বুঝি, বুঝতে চেষ্টা করি, সেক্ষেত্রে তোমরা ভালো করে একটু স্লাইড দিতে থাকো। Natural unemployment is the minimum unemployment rate resulting from real or voluntary economic forces. It represents the number of people unemployed due to the structure of the labor force, including those replaced by technology or those who lack the skills necessary to get hired. যে ধরনের যোগ্যতা থাকার কথা কাজ পাওয়ার জন্য সে ধরনের যোগ্যতা নাই। ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট persists due to the flexibility of the labor market, which allows for workers to follow to and from companies. বিষয়টা যখন খেয়াল করে তাহলে বুঝতে পারছি যে বেকারত্বের স্বাভাবিক হার হলো যে বেকারত্বের সর্বনিম্ন হার যদি থাকে এটা হলো স্বাভাবিক হার। আরেকটা বিষয় হলো যে যদি দেখি যে কোনো কারণে কি হয় যে কোনো কাঠামোগত কারণ বা যদি কোনো যদি টেকনিক্যাল কারিগরি কোনো উন্নতি হওয়ার কারণে বা কোনো মানে যোগ্যতার কোনো ঘাটতি হওয়ার কারণে যদি কেউ কাজ না পায়, এই সংখ্যাটা এই যে সংখ্যাটা এটা হচ্ছে বেকারত্বের স্বাভাবিক হার। যে শিক্ষার্থী আমাদের চিন্তা করি আমেরিকা থেকে চিন্তা করি, আমেরিকা যদি ধরা হয় যে 100 জনে 95 জন কাজ পাচ্ছে, সংশোধন হচ্ছে, 5% হচ্ছে না। এটা 5% এমন হয় যে সে কোনো কারণে প্রতিষ্ঠানের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, তার সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো বিরোধ আছে, বা সে যদি স্বেচ্ছায় যদি কাজ না করে, যদি কোনো এরকম হয় যে সে যথেষ্ট পরিমাণ দক্ষ তার একটু ঘাটতি দেখা দিচ্ছে, এই কারণে যদি 5% মানুষ কাজ না পায়, এইটাকে তারা স্বাভাবিক বেকারত্ব চিন্তা করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম স্বাভাবিক বেকারত্বটা কিন্তু এই যে বেকারত্বের সর্বনিম্ন হার, আর বিভিন্ন কারণে যদি 5% পর্যন্ত তারা বেকার থাকে, সেটা আমরা বললাম, এটাও আমরা স্বাভাবিক বেকারত্ব বলতে পারি। তো সেক্ষেত্রে আশা করি সেটা বুঝতে পেরেছ। আমরা এরপরে চলে যাব হলো বেকারত্বের অসুবিধা। আমরা বেকারত্বের অনেকগুলো অসুবিধা দেখতে পারি কৃষকদের, এটা দেখি জাতীয় আয় হ্রাস পায়। বেকারত্বের কি কি অসুবিধা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি একটু শিক্ষার্থীবৃন্দ, যে জাতীয় আয় হ্রাস। শিক্ষার্থীবৃন্দ, যখন নাকি বেকার হবে তাহলে কি জনসংখ্যা একটা সম্পদ, এই সম্পদকে যদি আমরা উৎপাদনমুখী কাজে না লাগাতে পারি তাহলে তাদের দ্বারা যে উৎপাদন হবে সেটা জাতি হিসেবে আমরা হারাই। তাহলে কি হচ্ছে, এই বেকারত্বের কারণে আমাদের কি হবে, যে পরিমাণ আয় কথা ছিল সেই পরিমাণ আয়টা আমাদের হচ্ছে না। তো শিক্ষার্থী কিন্তু এটা একটা অসুবিধা। তারপরে জীবনযাত্রার নিম্নমান, যদি জীবনযাত্রার নিম্নমান হয় তাহলে কি হচ্ছে যে আমরা যদি দেখি যে জাতীয় বেকারত্ব দেখা দেয়, তাহলে কি হচ্ছে জাতীয় জীবনযাত্রা কি হচ্ছে নিম্ন হবে, বেকারত্বের কারণে আমাদের কি হবে, আয় কম হবে। আয় কম হলে আমাদের ব্যয়ের সামর্থ্য থাকবে না, মানে কি হচ্ছে ভোগ কমে যাবে, আমাদের কি হচ্ছে বাজার হ্রাস পাবে। এই কারণে কি হচ্ছে জীবনযাত্রা কি হচ্ছে, আমার জীবনযাত্রা কি হবে, মানটা কি হবে, নিম্নমান হবে। জাতীয় সম্পদের অপচয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় সম্পদের অপচয় বলতে দিচ্ছি যে আমাদের যে সম্পদটা আছে সেটা কিন্তু আমরা ইচ্ছা করলে কি করতে পারছি না, আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারছি না।
তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি চিন্তা করি যে আমরা যদি যে বেকারত্বের কারণে আমাদের জাতীয় যে সম্পদ আছে সেই সম্পদটাকে কি করতে পারছি না, সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারছি না। কারণটা কি? জাতীয় সম্পদ অপচয় হচ্ছে, আমাদের জনসংখ্যার সম্পদ, আমাদের যে কাঁচামালটা সেটা সম্পদ কি হচ্ছে, নষ্ট হচ্ছে। এই কারণে আমাদের অপচয় হচ্ছে। এখন জাতীয় আয় হ্রাস পাচ্ছে, জীবনযাত্রা মানে যেহেতু বেকারত্ব বেশি, আয় কম, তাহলে কি হবে? জীবনযাত্রার মান নিম্ন হবে, এটি স্বাভাবিক বিষয়। জাতীয় সম্পদের অপচয় হবে, কারণ বেকারত্বের কারণে আমাদের কিন্তু সম্পদের সরবরাহ করতে পারছি না। তারপরে আছে যে হতাশা সৃষ্টি, যখন নাকি বেকারত্ব আসে তখন থেকে হতাশা সৃষ্টি হয়, তাকে কিছু হচ্ছে না, আয় হচ্ছে না, তাকে সমাজে অমূল্যায়ন করা হচ্ছে, তার পরিবারে তার মূল্যায়ন নাই, এই কারণে কিন্তু হতাশা সৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে পণ্যের বাজারটা, যখন নাকি বেকারত্ব দেখা দিচ্ছে তখন আয় কমে যাচ্ছে, চাহিদা কমে যাচ্ছে, পণ্যের বাজারটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমাদের যে পরের পয়েন্টটা আছে, বাংলাদেশের বেকার সমস্যার প্রকৃতি। আশা করি বিশেষ করে শিক্ষার্থী কিন্তু তোমরা একটু ভালো করে দেখো, তাহলে বিষয়টি বুঝতে পারবে। বাংলাদেশের বেকার সমস্যা যদি আমরা ঠিক নিয়ে কথা বলি, তাহলে কিন্তু আমরা কি কি বিষয়টা লক্ষ্য করি সেটা দেখো। শিক্ষার্থী কিন্তু যে গ্রামীণ বেকার সমস্যা, গ্রামীণ বেকার সমস্যা কিরকম? যে গ্রামে মানে যে সংখ্যা লোকজন বসবাস করে সেই মানে লোকজনের কর্মসংস্থান কোনো সুযোগ সৃষ্টি হয়নি। কারণটা কি? কাজের সুযোগ খুবই কম। গ্রাম মানে যে কৃষি নির্ভর যে ইন্ডাস্ট্রি সেটা গড়ে ওঠে নাই। এই কারণে বেকার সংখ্যাটা গ্রামের তুলনামূলক বেশি। এগুলো বাংলাদেশের মানে রিয়েল চিত্র আসলে, যে গ্রাম কৃষি নির্ভর, শিল্প গড়ে ওঠার কারণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, মানুষ কি হচ্ছে, গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আরেকটা বিষয় কি হচ্ছে, অথবা যে পরিমাণ লোকের কাজ আছে তার চেয়ে বেশি লোক ওই কাজটা করছে। তারপরে কি আছে, শহর এলাকার বেকার সমস্যা। শহর এলাকার বেকার সমস্যা কিরকম? যে যেহেতু গ্রামে কাজ নাই, তো অধিকাংশ লোক তারা কাজের সন্ধানে হোক, জীবিকার সন্ধানে সে শহরে চলে আসতেছে। এই কারণে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে শহরে বেকার সমস্যা দেখা দিচ্ছে। যে যে পরিমাণ কর্মসংস্থানের সুযোগ আছে তার চেয়ে বেশি লোক শহরে জমা হচ্ছে, বেকার সমস্যা দেখা দিচ্ছে। শিক্ষিত লোকের মধ্যে বেকারত্ব দেখা যাচ্ছে, শিক্ষিত লোকের যে বা শিক্ষার হার থেকে বাড়তেছে, বেকার সংখ্যা বাড়ছে। কিরকম? যদিও গত 10-12 বছরে বেকারত্ব অনেকটাই বাংলাদেশে ধ্বংস করতে পেরেছে, বিভিন্ন সেক্টরে আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আমরা জানি। তারপরেও কিন্তু শিক্ষিত লোকের মধ্যে বেকারত্বটা একটু বেশি দেখা যাচ্ছে। একটা গবেষণা দেখা গেছে যে ঢাকা শহরে যে পরিমাণ অশিক্ষিত লোক বেকার, তার শিক্ষিত লোকের বেকার হারটা বেশি। কারণ হলো যে শিক্ষিত লোক ইচ্ছা করলে যে কোনো কাজ করতে আগ্রহ দেখায় না। এই কারণে শিক্ষিত লোকের মধ্যে বেকারত্বটা বেশি। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এরপরের পয়েন্টটা চিন্তা করি, যে নারী বেকারত্ব। নারী বেকারত্বটা আমাদের দেশে অনেক বেশি। মানে দেখা যাচ্ছে যে অনেক পরিবারে নারীকে কোনো কাজ করতে উৎসাহিত করে না, শিক্ষিত হওয়া সত্ত্বেও, যোগ্য হওয়া সত্ত্বেও কাজ করে না, সেই পরিবারকে সময় দেওয়া দিচ্ছে বা পরিবারকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই কারণে এটাও কিন্তু মানুষের বেকার সমস্যা একটা কারণ। নারীর যে কাজের যে মূল্য সেটা কিন্তু এখন যোগ হচ্ছে না, সেটা একটা বিষয়। ইদানিং এটা নিয়ে কথা হচ্ছে। আশা করি এটা যদি যোগ হয় তাহলে আমাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে কিন্তু তাহলে আমরা বাংলাদেশের যে বেকারত্বের এটা সেটা আমরা দেখতে পেলাম। বেকারত্বের যে প্রকৃতি সেটা দেখলাম, যে গ্রামীণ বেকার সমস্যা, শহর বেকার সমস্যা, শিক্ষিত লোকের মধ্যে বেকার সমস্যা, নারী বেকার সমস্যা। এই যে এই ধরনের আমরা বৈশিষ্ট্য আমরা বাংলাদেশের বেকারত্ব দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরপরে যাচ্ছি যে প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারত্ব কি, কিভাবে বেকারত্ব পরিমাপ করা যায়। প্রচ্ছন্ন আমরা বলছি যে যেটা দেখা যাচ্ছে না। আমাদের বলছি গ্রামে যে কৃষি কাজ করছে তারা এইসব জায়গায় দেখা যায় যে মানে 2 জনের কাজ 10 জন করছে। তখন কি হচ্ছে, বাকি সবাই নিজেকে যদিও বলছে অনেক কর্মসংস্থানের মধ্যে আছে, কিন্তু তারা কর্মসংস্থানের মধ্যে তাদের ওখানে আসলে দরকার নেই। নিজেকে নিজেকে মানে ইচ্ছা করলে অন্য কোনো কাজের সাথে যুক্ত করতে পারত, সেটা সে না করে একই কাজ অনেকে মিলে করছে। একে বলা হচ্ছে যে যদি মনে হচ্ছে বেকার, বেকার না কিন্তু আসলে বেকার, এটা কোনো শব্দ প্রচ্ছন্ন সদস্য বেকারত্ব। কিভাবে বেকারত্ব পরিমাপ করা যায়? আমরা দেখি যে
বেকারত্বের হারটা কিভাবে করি আমরা? মোট বেকারকে মোট শ্রম শক্তি দিয়ে তারা কর্মক্ষম মানে আহ, জনশক্তি আছে, তাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা বেকারত্বের হার পাবো। হার বলতে বোঝায় শতকরা 100%। তাহলে আমার মোট যে কর্মক্ষম আছে যারা শারীরিকভাবে মানসিক সুস্থ এবং মোট যে বেকার তারা 100 দিয়ে গুণ করলে আমরা বেকারত্বের হারটা আমরা পেয়ে যাব। আর যদি বলি যে আহ, কতটুকু লোক কাজ করছে, কত পার্সেন্ট, তাহলে আমরা বুঝতে পারবো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, অ্যাডাল্ট পপুলেশন যারা নাকি অ্যাবাভ 18 এবং তাদের বলছে যে আবার শারীরিক সুস্থ বলছে, আবার বলছে লেবার ফোর্স তারা কতটুকু তারা আহ, কাজ করছে, কতটুকু কাজ করার সামর্থ্য আছে। লেবার ফোর্স অ্যাডাল্ট পপুলেশন ওদের হচ্ছে বয়স্ক, তাহলে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে অনেক বেশি বয়স, 80-80-র উপরে বয়স, তারা নিজে সামর্থ্যবান না। আবার দেখা যাচ্ছে যে আহ, তাদের মধ্যে কতটুকু কাজ করছে, এই বিষয়টা আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটু পরে যে বিষয়টা জানবো সেটা হলো বাংলাদেশ বেকারত্বের কারণগুলো, বাংলাদেশ বেকারত্বের কি কি কারণ রয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে কিন্তু দেখছি যে বাংলাদেশের বেকারত্বের যে কারণ সেটা হলো মৌসুমী বেকারত্ব। যে আমরা একটু আগে কথাবার্তা বলেছি মৌসুমী বেকারত্ব, যে বছর একটা সময় কাজ আছে, কোনো সময় নেই, একটা সময় সে নিজে কর্মসংস্থানের মধ্যে আছে, আরেকটা সময় কর্মসংস্থানের মধ্যে নেই। এই যে সময়ের তারতম্যের কারণে যে বেকারত্ব বলেছিলেন আহ, আহ, মৌসুমী বেকারত্ব, দেখা যাচ্ছে যে বর্ষা মৌসুমে আমাদের দেশে কৃষকরা অনেকেই এই মৌসুমে বেকারত্বে আমাদের থাকে। আর দেখি যে অনেকে এই যে শীতের পোশাক প্রদান করে সেটা বলেছি একটু আগে, তারাও কিন্তু শীতের সময় কাজ করছে, চাহিদা আছে কমলা পোশাকে, কিন্তু গ্রীষ্মের সময় সেটা নাই, তারা বেকার হয়ে যাচ্ছে। তারপর আছে যে জনসংখ্যা বাড়তি চাহিদা। তো সেক্ষেত্রে কিন্তু আহ, যেহেতু জনসংখ্যা বেশি, যে পরিমাণ জনসংখ্যা যে সংখ্যা সে অবস্থা সে তার চেয়ে কাজের সুযোগ তুলনামূলক কম। আহ, এত লোকের যে কর্মসংস্থানের সুযোগ দরকার সে সেটার সুযোগ নাই, এই কারণে কিন্তু বেকারত্ব আহ, সৃষ্টি হচ্ছে। মূলধনের স্বল্পতা, আমাদের যে পরিমাণ মূলধন আছে সেটা আহ, যে যে পরিমাণ বিনিয়োগ করা দরকার, যে পরিমাণ জনশক্তি আছে আমাদের, আমাদের যে জনসংখ্যা সেই তুলনায় মূলধন খুবই কম। এই কারণে বিনিয়োগ কম হচ্ছে এবং কর্মসংস্থান সুযোগ সৃষ্টি কম হচ্ছে। কারিগরি জ্ঞানের অভাব, কারিগরি জ্ঞান তুলনামূলক আমরা পিছিয়ে আছি, বিশেষ করে বাংলাদেশ। এর কারণে দেশের বাইরেও এদের আমাদের দেশের শ্রমিকদের চাহিদা অতটা বেশি না, যদিও খুব নিচু কাজ করে, নিচু লেভেলের কাজ করে। এই কারণে অনেক কাজ করা হলেও আমাদের তার আয় খুব কম করছে। আর কারিগরি জ্ঞান যদি ভালো মানে দক্ষ হয়ে ওঠে তাহলে কিন্তু দেশে এবং দেশের বাইরের সব জায়গায় কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয়। আমাদের দেশে এই কারিগরি জ্ঞান অভাবের কারণে কিন্তু বেকার সমস্যার সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক পরের পয়েন্টটা যদি দেখি যে দুর্বল অর্থনৈতিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। কারণটা কি, যে যদিও খুবই দুর্বল বলা যাবে না, গত 10-15 বছরে অর্থনীতিটা অনেকটা মজবুত অবস্থা আছে। আমাদের এখন আমাদের রিজার্ভ হচ্ছে, আমাদের রিজার্ভ আছে প্রায় 39 বিলিয়ন ডলার। আমাদের জিডিপি আকার বেড়েছে, আমাদের হচ্ছে আয় বেড়েছে, আমাদের প্রবৃদ্ধি বেড়েছে, আমরা আগের চেয়ে অনেক ভালো করেছি। এটা মানে দুর্বল আরো ভালো দরকার, এটা আরো বেশি দুর্বল যদি না হয় তাহলে কি হবে, দেশের মূলধনের সমস্যা থাকবে না, বিনিয়োগের সমস্যা থাকবে না, অবকাঠামোগত উন্নয়ন হবে, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। এই বিষয়গুলো, এই যে দুর্বল অর্থনৈতিক সমস্যা কিছুটা হলেও আছে, এটা বেকারত্বের একটা কারণ। শ্রমিকদের গতিশীলতা, শ্রমিক গতিশীলতার অভাব, শ্রমিক গতিশীলতার কারণে অভাবের কারণে কিন্তু শ্রমিকরা দক্ষ হয়ে উঠছে না, কর্মঠ হয়ে উঠছে না। এতে কি হচ্ছে, এরা বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পাচ্ছে না। এই কারণে বেকারত্বের দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি পরের খণ্ডে দেখি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে যার কাজের সুযোগ ছিল দেখা যাচ্ছে কালকে সে নদী ভাঙার কারণে তার কাজ হারিয়েছে। আজকে যে একজন খামারির যে মাছের ঘের ছিল সেটা ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে গেছে, সে বেকার হয়ে পড়েছে। আজকে যে ইন্ডাস্ট্রি রান হচ্ছে, তার কাঁচামাল প্রাকৃতিক কারণে ঠিক মতন পৌঁছানে, এই কারণে সেই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, এটা এটা একটা বিষয়।
আমাদের দেশে যে বন্যার কারণেও অনেক সময় অনেক বেশি মানুষ বেকার হয়ে যাচ্ছে। ত্রুটিপূর্ণ শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো আমরা সঠিক পথে আসতে পারিনি। আমরা সেই গতানুগতিক পদ্ধতির মধ্যে আছি। আমরা যদি এই শিক্ষাকে আধুনিকায়ন না করতে পারি, কারিগরি শিক্ষা গ্রহণ করতে না পারি, উদ্যোক্তা সৃষ্টি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের একটা সমস্যা সহজে দূর হবে না। প্রচ্ছন্ন বেকারত্ব আমরা যেটা বলছি যে মনে হচ্ছে যে বেকার না, কিন্তু আসলে বেকার। আমরা বলছি যে কৃষিতে এটা দেখা যাচ্ছে যে কৃষিক্ষেত্রে যে পরিমাণ লোকের দরকার তার চেয়ে বেশি লোক কাজ করছে। ইচ্ছা করলে এর চেয়ে অনেক কম লোক দিয়ে এই কৃষি সম্পন্ন করা সম্ভব। যেটা জাপানে আছে, তারা মেইজি সরকার করেছিল। তারা কৃষককে অন্য পেশায় নিয়ে গেছে। কৃষিকে আধুনিকায়ন করার ফলে তারা 20 জনের কাজ বা 100 জনের কাজ একাই একজন দক্ষ কৃষক দিয়ে করছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তো এটা একটা বিষয়। প্রচ্ছন্ন বেকারত্ব রয়েছে আমাদের দেশে। কুটির শিল্প ধ্বংস, আমাদের যে কুটির শিল্প ধ্বংস হওয়ার কারণে কুটির শিল্প যারা যুক্ত আছে তারা বেকার হয়ে যাচ্ছে এবং তার সাথে বড় যে শিল্পগুলো আছে তারা এখানে দখল করেছে। এটা একটা কারণ, এটা একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, আমাদের দেশে পলিটিক্যাল আনরেস্ট আছে, কারণে কিন্তু কি হচ্ছে, অনেকেই বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ থেকে বিনিয়োগ অনেক সময় একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এই কারণে অনেক বেশি মানে যে বিনিয়োগ হচ্ছে তা হচ্ছে না, বিনিয়োগ না হলে কোনো সুযোগ সৃষ্টি হবে না, এটাই স্বাভাবিক। এই কারণে কিন্তু বাংলাদেশের একটা অন্য একটা কারণ এটা। অর্থনৈতিক মন্দার, মুদ্রা সংকোচন। অর্থনৈতিক মন্দার কারণে কি হচ্ছে, আমরা জানি যে মানুষের আয় কমে যায়, ভোগ কমে যায়, বিনিয়োগ কমে যায়, সঞ্চয় কমে যায়, মূল্যস্ফীতি কম হয়। এই যে বিষয়টা বাজারে অর্থের একটা ঘাটতি দেখা যায়। এর ফলে কি হচ্ছে, টোটাল অর্থনীতিটা নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং টোটাল অর্থনীতিতে একটা বেকারত্ব চলে আসে, মানুষের কাজ হারায়। এটা একটা কারণ। তো সেক্ষেত্রে আশা করি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। উপযুক্ত শিল্পনীতি, বাংলাদেশ এখনো একটা শিল্পনীতি করতে পারেনি, যার ফলে যে শিল্পায়নকে উৎসাহিত করা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। এটা কিছুটা হয়েছে, আরো দরকার। এখনো দেখি যে অনেক কৃষি জমি নষ্ট হচ্ছে শিল্পায়নের কারণে। কৃষকের কৃষি উৎপাদন হ্রাস পেয়েছে। এটা মানে তেমন শিল্পনীতি এখনো বাস্তবায়ন করা যায়নি, উপযোগী শিল্পনীতি করা যায়নি। শিল্পক্ষেত্রে অস্থিরতা, শিল্পক্ষেত্রে চাপ আছে। তো সেক্ষেত্রে আমাদের দেখি বিশেষ করে গাজীপুর, টঙ্গী, সাভারে বিভিন্ন সময় বাইরের ইন্ধনের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন সময় অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় এবং বেকারত্বের সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আশা করি বিষয় তোমরা বুঝতে পেরেছ। আমরা জনসংখ্যা ও বেকারত্বের সম্পর্ক সম্পর্কে আমরা একটু ধারণা নিব। জনসংখ্যা, বেকারত্বের ধারণা। শিক্ষার্থীবৃন্দ, আমরা জনসংখ্যা ও বেকারত্ব সম্পর্কে কি, শিক্ষার্থীবৃন্দ, জনসংখ্যা যদি বেশি হয়, সেই পরিমাণ যদি কাজের সুযোগ না থাকে, তাহলে বেকারত্ব দেখা দিবে। তো সেক্ষেত্রে আবার যদি দেখি যে জনসংখ্যাকে পরিণত করা যাচ্ছে, তাহলে তারা কিন্তু সহজে কাজের সুযোগ সৃষ্টি করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। তাহলে জনসংখ্যা আমাদের আশীর্বাদ হবে। যদি জনসংখ্যাকে পরিণত করা না যায়, আমার তুলনামূলক খালি চোখে দেখি যে যদি কাজের সুযোগ কম থাকে, জনসংখ্যা বেশি হয়, তাহলে বেকারত্ব একটা বিরাট সমস্যা হিসেবে দেখা দেবে। আর যদি সাধারণত এটি বোঝা যায়, বেশি জনসংখ্যা, কাজের সুযোগ কম, তুলনামূলক তাহলে বেকারত্ব সৃষ্টি হবে। আর যদি জনসংখ্যা কম থাকে, কাজের সুযোগ থাকে, বেকারত্ব থাকবে না, মানুষের জীবন আরো উন্নত হবে। এটি স্বাধীন হলো যে এরকম দেখা যাচ্ছে যে যদি জনসংখ্যাকে সম্পদে পরিণত করা যায়, তাহলে জনসংখ্যা আরো উন্নত জীবনের নিশ্চয়তা দিবে, আরো আমরা সামাজিক এগিয়ে যাব। এতে আমাদের দেশের জন্য অনেক বেশি উপকার হবে, দেশের অর্থনীতি বেগবান হবে। আর বেকারত্ব একটা মানে অভিশাপ, যদি জনসংখ্যাকে সম্পদে পরিণত করা না যায়। এর ফলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলে আসে। কারণ কিন্তু মানুষ যখন কাজ না পায়, বেকার হয়ে যায়, তখন তার মধ্যে হতাশা, আয় কমে যাবে, জাতীয় কমে যাবে, ভোগ কমে যাবে, বাজার কমে যাবে, একটা সমাজে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে। তো সেটা আশা করছি তোমরা জনসংখ্যা বেকার সম্পর্কে বুঝতে পেরেছ।
বেকারত্ব মোকাবেলা সরকার ঋণ গ্রহণ নীতি কেমন হওয়া উচিত? শিক্ষার্থীবৃন্দ, আমরা বিষয়টা জানার চেষ্টা করলাম যে বেকারত্ব মোকাবেলা সরকার ঋণ গ্রহণ নীতি কেমন হওয়া উচিত, আমরা একটু বিষয়টি জানার চেষ্টা করবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে সরকার বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কি করে, ঋণ গ্রহণ করে। সে মানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে ঋণ সংগ্রহ করে, এলবি থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করে ঋণ গ্রহণ করে। তারপরে আবার কি করে, জায়গা থেকে জাপান সেখান থেকে সংগ্রহ করে, আমাদের বিভিন্ন দেশ থেকে, আমাদের উন্নয়ন সহযোগী চায়না থেকে ঋণ সংগ্রহ করে। এই যে বিষয়গুলো, ঋণ গ্রহণ যে কেমন কোথা থেকে নেবে না, আমরা বাইরে থেকে নিলেও দেখা যাচ্ছে অনেক সময় সুদের হার বেশি হয়ে থাকে। তারপরে দেখা যাচ্ছে যে তারা কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছে যে ঋণ নিলে যে সেটা দিয়ে যে উন্নয়ন প্রকল্প চলবে, সেটা সকল কেনাকাটা তাদের দেশ থেকে করতে হবে বা তাদের তদারকিতে করতে হবে, স্বইচ্ছা তাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না, কারণ কিছু মানে সীমাবদ্ধতা আছে। যদি এখান থেকে আবার চিন্তা করা যে না, আমি বাইরে থেকে নিব না, সুদের হারের বিষয় কন্ডিশন আছে, আমি দেশের থেকে দেশের মধ্যে থেকে আমাদের আয় কিভাবে সরকার আয় কিভাবে করা যায় এবং কিভাবে আমি বেকারত্ব মোকাবেলা করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে যে আয় বাড়াতে হবে। আয় বাড়াতে কি বাড়াবো, আমি কি ব্যাংকে ঋণ নিব, সরকার ঋণ গ্রহণ থেকে আমরা ব্যাংকে ঋণ নিব কিনা। তো ব্যাংক ঋণ যদি নিতে চাই তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে বাজারে সরকার যদি টাকাটা সংখ্যাভাবে ঋণ নেয় তাহলে কি হবে, বাজারে ব্যাংকের আর্থিক সংকটটা কমে যাবে, সাধারণত সুদের হারটা বেড়ে যাবে, যারা উদ্যোক্তারা ঋণটা কি কম পাবে, বিনিয়োগটা কি হবে, কম হবে, কর্মসংস্থান সুযোগ কম হবে, এটা একটা কারণ। আবার বিষয়টা এরকম আছে, সরকার তো ঋণ নিয়ে ঋণ নিবে, সে ঋণ নিয়ে কিন্তু সে কিন্তু অবকাঠামোগত উন্নয়ন করবে, দেশের মানুষকে শিক্ষিত করার চেষ্টা করবে, বিভিন্ন কারিগরি শিক্ষা শিক্ষিত করবে, তারপরে কি করবে, কিভাবে সকল মানুষকে আনার সেটা চেষ্টা করবে, এটা একটা ভালো দিক। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু মানে ঋণ নিলেও একটা সুবিধা আছে, আবার না নিলেও একটা সরকার কিভাবে সে চালাবে, এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে যে সে কি ব্যাংকে ঋণ নেবে নাকি সে করের হারটা বাড়াবে। তাহলে কি হবে, করের হারটা যদি বাড়ায়, সে চিন্তা করি যে না, করের হার বাড়াবো, আমি করের হারটা বাড়িয়ে আমি অর্থ সংগ্রহ করব, সেটাকে দিয়ে আমি কি করব, বেকার মানে সেটা দিয়ে আমি ইনভেস্ট করব, বেকারত্ব দূর করব। এখন যদি এরকম হয় যে করের হার যদি বাড়ায় তাহলে কি হচ্ছে যে মানুষের যে আয়টা কমে যাবে, আয়টা কমে গেলে তার কি হবে, তার সঞ্চয়টা কমে যাবে, সঞ্চয়টা কমে গেলে মূলধন সৃষ্টি কম হবে, বিনিয়োগ কম হবে, মানুষ বিনিয়োগের উপর একটা নেতিবাচক প্রভাব হবে, ভোক্তাও কমে যাবে, ভোক্তা কম বাজারে পণ্যের চাহিদা কমে যাবে। এখানে একটা তাহলে কি হচ্ছে, দুটো জিনিসের দিকে চিন্তা করতে হবে। আমি ব্যাংক থেকেও যে একেবারে ইচ্ছা মতো ঋণ নিবো তাও নেওয়া যাবে না, আবার যদি চিন্তা করি সুদের হার বাড়াবো, সেটা ভালো দিক আছে খারাপ দিক আছে, মানে সব বিষয় বিবেচনা করে আমার ঋণটা গ্রহণ করতে হবে। আবার সাথে বাইরের থেকে ঋণ নিলে সেটা কিভাবে নিব, সুদের হারটা কিরকম, এই বিষয়টা চিন্তা করে কিন্তু ঋণ নিতে হবে। কারণ এই বিষয়গুলো চিন্তা করার পর যদি ঋণটা নেওয়া হয়, তাহলে সেটা যদি বিনিয়োগ করা হয় এবং সেখানে যদি উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু বেকারত্ব মোকাবেলাটা সহজ হবে। যদি অপরিণামদর্শী বিবেচিন্তে ধরুন ঋণ গ্রহণ না করা হয়, এটা বরঞ্চ আরো বেশি বার্ডেন হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো বিবেচনা করেই আসলে ঋণ গ্রহণ করা উচিত। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমার মনে হয় যে তোমরা বেকারত্ব মোকাবেলা সরকার ঋণ গ্রহণ নীতি কেমন হওয়া উচিত, তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা বিষয়টি আলোচনা করলাম, আমি একটু রিক্যাপ করি প্রথমে কি আলোচনা করলাম আমরা, তাহলে কিন্তু খুব সহজে তোমরা বিষয়টি বুঝতে পারবে। আমরা প্রথমে চেষ্টা করেছি যে বেকারত্ব কাকে বলে, বেকারত্ব যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। বেকারত্বের বিষয়টি যে আমরা বলছি যে শারীরিকভাবে মানুষের সক্ষম, যদি কাজ করতে সক্ষম, তারা যদি কাজ না পায় তাহলে সে অর্থ বলছি বেকারত্ব আমরা বিষয়টি চেষ্টা করেছি, বুঝতে পেরেছ। কারণ আমরা চেষ্টা করেছি বেকারত্বের প্রকারভেদ, সেখানে আমরা বলছি সবচেয়ে বেকারত্ব, বাণিজ্য বেকারত্ব, মৌসুম বেকারত্ব, সংখ্যাগত বেকারত্ব, আকস্মিক বেকারত্ব,
প্রতিবেশী বেকার সমস্যার প্রকৃতি আমার বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের যে বেকার প্রকৃতিতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। বেকার স্বাভাবিক হারটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তারপর আমরা চেষ্টা করেছি বেকারত্বের অসুবিধা কি, বেকারত্ব হলে আমাদের কি কি অসুবিধা হয়, জাতীয় আয় হ্রাস পায়, বেকারত্ব দিয়ে নির্মাণ হয়, আমাদের চেষ্টা করেছি আমার জাতীয় সম্পদ অবচেক হয়, হস্তশিল্প হয়, এই যে বিষয়গুলো এটা একটা আমরা জানতে চেষ্টা করেছি। এরপরে আছে রাষ্ট্র বেকার সমস্যা, যেমন ছিল গ্রামীণ বেকার, শহরে বেকার, শিক্ষিত লোকের বেকার, তারপর নারী বেকার, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি। আমরা জানতে চেষ্টা করেছি পরিচ্ছন্ন ছত্রিশ বেকারত্ব কি, সেটা সম্বন্ধে আমরা একটু জানতে চেষ্টা করেছি। তার বেকারত্বের হারটা কিভাবে করা যায়, আমাদের শ্রম শক্তি কত পার্সেন্ট কাজে নিয়োজিত আছে সেটা কিভাবে করতে পারি, সেটা আলোচনা করেছি। শিক্ষার্থীবৃন্দ, যে আশা করি তোমার এই বিষয়গুলো বুঝতে পেরেছ। তেমন চেষ্টা করছি মানুষ বেকারত্বের কারণগুলো কি, কি কারণে মানুষ বেকারত্বের সমস্যা বেকারত্ব সৃষ্টি হচ্ছে, এই বিষয়ে জানার চেষ্টা করেছি শিক্ষার্থীবৃন্দ। এরপরে আছে আমরা চেষ্টা করেছি যে কিভাবে আমরা সরকার কিভাবে বেকারত্ব ঋণ গ্রহণের ক্ষেত্রে কিভাবে ঋণ গ্রহণ করবে, যার ফলে ঋণ গ্রহণ বেকারত্ব দূর করা যায়। আর আরেকটা বিষয় আলোচনা করেছি জনসংখ্যা বেকারত্বের সম্পর্ক, জনসংখ্যা বেকারত্বের কি সম্পর্ক আছে সেটা জানার চেষ্টা করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা তো এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম। এখান থেকে তোমাদের সচেতনতা হবে, তোমরা কিভাবে কাজকে নিজেকে যোগ্য করে গড়ে তুললে এই বেকারত্বের বিষয় থেকে তোমরা মুক্ত পাবে, তোমার দেশের অর্থনীতি অবদান, সংস্কৃতির অবদান রাখবে, দেশের অর্থনীতি এগিয়ে যাবে, কর্মসংস্থান নিজের শুধু নিজে বেকার তো থাকবেই না, চাকরি করবে না, সাথে তুমি কিভাবে আরো 10 জনকে কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারো সেটি তোমাদের সচেষ্ট হতে হবে। তাহলেই তুমি যেমন একসাথে বেকারত্বের হাত থেকে অভিশাপ মুক্তি পেলে, দেশকেও তুমি এই অভিশাপের হাত থেকে মুক্তি পেতে সহায়তা করবে। এটা সবার হওয়া উচিত। তো সেখানে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী কিছুদিন আগে এই কথাটাই বলেছে যে শুধু চাকরি করলে হবে না, আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্যোগ গ্রহণটাই আমাদের এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাসে কথা বাড়াবো না, তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।